আসসালামু আলাইকুম। আজ 15ই জুলাই। বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে এক মাহেন্দ্রক্ষণ। আজ থেকে ঠিক 29 বছর আগে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা। তার মানে আজ এটিএন বাংলার 30 বছরে পদার্পণ। শুভ জন্মদিন এটিএন বাংলা। এটিএন বাংলা এই চ্যানেলটি আমাদের দর্শক, শ্রোতা, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী কিংবা শিল্পাঙ্গনের প্রত্যেকটি ক্ষেত্রে এবং বাংলাদেশের মানুষ যে যেই ক্ষেত্রেই আছেন তাদের প্রত্যেকের ভীষণ ভীষণ প্রিয় একটি চ্যানেল। এই চ্যানেল আজ এতগুলো বছর আমাদেরকে দারুণ সব অনুষ্ঠান, নাটক, বিভিন্ন খবরাখবর এবং দেশের কোনায় কোনায় যা কিছু ঘটছে সব কিছু উপস্থাপন করেছে নিখুঁতভাবে। এই চ্যানেলের কাছে আমরা সবাই যেভাবে ভালোবাসা পেয়েছি ঠিক তেমনি আমরা চ্যানেলটির কাছে কৃতজ্ঞও বটে। তো আজকের গল্পটা কিন্তু একটু ভিন্ন। এটিএন বাংলায় প্রথম যেই ধারাবাহিক নাটকটি প্রচারিত হয়েছে সেই নাটকটি ছিল স্যাটেলাইট চ্যানেলের ইতিহাসে প্রথম ধারাবাহিক নাটক। নাটকটির নাম কি আমি বলবো নাকি আপনারা একটু অনুমান করবেন? ঠিক আছে, আমি বলে দেই, 7 নম্বর বাড়ি। আমজাদ হোসেনের পরিকল্পনা, আমজাদ হোসেনের নির্দেশনা, আমজাদ হোসেনের লেখা এবং পর্ব পরিচালনায় ছিলেন সোহেল আরমান। সেই বিখ্যাত নাটকটির কিছু শিল্পী আজকে আমাদের এই অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা আজকে এটিএন বাংলার এই জন্মদিনে সেই প্রথম ধারাবাহিকের কিছু স্মৃতিগল্প আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেটে আজকে কারা কারা আছেন। সোহেল আরমান, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আমি ভালো আছি এবং এই পুরনো সেই দিনের কথা, এটিএনের যে অনুষ্ঠান, এখানে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। পুরনো কথা মনে পড়ছে এবং পুরনো দিনের কথা একদম ঝকঝকে, একদম খুব সুন্দরভাবে মনে পড়ছে আমার। তাই আমি আসতে পেরে খুব আনন্দ পাচ্ছি। আমি যখন স্টুডিওতে এসে দেখলাম আপনাদের, জি, মানে মনে হচ্ছিল একদম ঠিক কাচের মতো স্বচ্ছ, আমার সব স্মৃতি মনে পড়ছে। তো এবার আরেকজন যিনি আছেন আমাদের সেটে, তার সঙ্গে একটু দর্শককে দেখা করাই। দর্শকের ভীষণ ভীষণ প্রিয় অভিনয় শিল্পী আফজাল শরীফ ভাই, কেমন আছেন আপনি? আছি, আল্লাহর মতো ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমরা দুজনকে পেয়েছি স্টুডিওতে এবং আমাদের এই ধারাবাহিকে আরও ছিলেন অসংখ্য তারকা। তুমিও ছিলে। আমি তো ছিলামই। তুমিও ছিলে, তোমার কথাটাও তোমাকে বলতে হবে। আমার কথা এবার বলবো। আমার প্রথম ধারাবাহিকে অভিনয় এবং আমার প্রথম নাটক ছিল আব্দুল্লাল মামুন স্যারের চিঠি এবং আমার জীবনে প্রথম অভিনীত নাটকে আমার সহশিল্পী, আমার নায়ক ছিলেন সোহেল আরমান ভাই। সেখান থেকেই তোমার অভিনয় দেখে ভালো লাগা এবং পরবর্তীতে আমি বাবাকে অনুরোধ করলাম যে 7 নম্বর বাড়িতে যেন ছবিকে রাখা হয়, ছবি ভালো অভিনয় করবে। এবং তুমি অবশ্যই খুব ভালো অভিনয় করেছিলে। তখন তোমার একদম এত মনোযোগ নাটকের প্রতি, একদম কাস্টিউম থেকে শুরু করে সব কিছুতে তুমি এত পরিপাটি, এবং তোমার যে যাদের সাথে তুমি অভিনয় করেছো, বিশেষ করে আফজল ভাইয়ের সাথে তোমাদের দুজনের সিকোয়েন্স দেখার জন্য তো 7 নম্বর বাড়িতে সবাই মানে একদম বসে থাকতো, উন্মুখ হয়ে থাকতো যে এই পিয়ারির এই অ্যাকশনটা আফজল শরীফের সাথে কেমন হয়, এবার কি বলবে তারা, কি শেখাবে তারা, কি ঝগড়া করবে তারা, এটা নিয়ে একটা দারুণ একটা উত্তেজনা থাকতো এই নাটকটা। তো আমার মনে হয় আফজল ভাই এটা ভালো জানে, তুমিও ভালো জানো। তো তোমাদের কথাটা আমি বলে দিলাম, বিশেষ করে 7 নম্বর বাড়ির অনেকেই ছিল, যেরকম মোজাম্মেল স্যার ছিল, দিলার আন্টি ছিল, নাদের ভাই ছিল, বাবু ভাই ছিল, মাহবুব ইসলাম সুমি ছিল, আমজাদ আঙ্কেল নিজে অভিনয় করেছেন, তারপরে মোজাম্মেল স্যার ছিলেন, বাবু ভাই ছিল আমাদের, তারপরে আবুল খায়ের ছিলেন। অনেক বড় সব তারকাদেরকে নিয়ে আমরা এই নাটক এবং এত এত মানে জমজমাট নাটক, একটি বাড়িকে কেন্দ্র করে, এবং সেই বাড়ির নাম ছিল 7 নম্বর বাড়ি, যেটা আমরা ধানমন্ডিতে শুট করতাম। চমক কুঠির নামে একটা শুটিং হাউস ছিল। খুব মজার ব্যাপার হচ্ছে যে ওই বাড়িটার নামই হয়ে গিয়েছিল 7 নম্বর বাড়ি। হ্যাঁ, তাই না? বাড়ির মালিকই বলেছিল যে আপনারা যেভাবে এই বাড়িকে ফোকাস করেছেন, এখন তো এখান থেকে যারাই হেঁটে যায় সবাই বলে 7 নম্বর বাড়ি, কেউ আর চমক কুঠির বলে না। তা এটাও আমাদের জন্য পাওয়া ছিল। এবং আমিও বাবার অধীনে প্রথম পর্ব পরিচালক হতে পেরেছিলাম এই স্যাটেলাইট নাটকের প্রথম ধারাবাহিক নাটকের কারণে। আমিও খুব মনোযোগী ছিলাম এবং আমরা একটা পরিবার ছিলাম।
আমার কাছে যেটা আমি বলতে চাই, আমার চরিত্রটির নাম ছিল পিয়ারি। এবং আমার মনে আছে আমি যখন পিয়ারি চরিত্রে অভিনয় করেছি, এই চরিত্রটি দর্শক গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার এত তুঙ্গে চলে গিয়েছিল, আমার নাম যে ফারজানা ছবি সেটা ভুলে গিয়ে দর্শক আমাকে পিয়ারি নামেই ডাকতে শুরু করেছে এবং সবাই আমাকে ওই নামেই জানতো। এবং সেই সময় বিনোদন বিচিত্রা টেলিভিশন যেসব লিড নিউজ পেপারগুলো ছিল, যেসব ম্যাগাজিন ছিল বা পত্রিকা, দৈনিক পত্রিকা ছিল, ওখানে একটা আমার প্রচ্ছদ করে হেডলাইনে লেখা হয়েছিল যে লবঙ্গের পরে আরেক পিয়ারি। এবং তার মানে লবঙ্গ চরিত্রে বিপাশা আপা অভিনয় করেছিলেন অয়ময় নাটকে দিলারা জামান আন্টির সঙ্গে। ওনাদের একটা দারুণ কেমিস্ট্রি ছিল এবং পিয়ারির সঙ্গে ঠিক একইভাবে দিলারা জামান আন্টির সেরকমই একটি দারুণ কেমিস্ট্রি তৈরি হয়েছে। সেজন্যে হেডলাইন ছিল লবঙ্গের পরে আরেক পিয়ারি। এবং আরেকটি কথা আমি বলতে চাই, আমরা এখন অনেক কিছুই শিখি, নাটক বলেন, অভিনয় বলেন বা শিল্পের যে কোনো শাখায় অনেক কিছু শেখার কিন্তু অনেক মাধ্যম আছে, কিন্তু প্রেম তৈরি হওয়ার মাধ্যমে খুব সংকট, প্রেমের একটা সংকট আছে। আমজাদ আঙ্কেল, আমজাদ হোসেন, বিখ্যাত নির্মাতা, পরিচালক, অভিনয় শিল্পী, লেখক, ওনাকে দিয়ে যে আমার ওরিয়েন্টেশনটা হয়েছে, একজন শিল্পীর জীবনের শুরুটা খুব জরুরি। আমি ওনাকে দেখেছি যে উনি স্ক্রিপ্ট লিখতে লিখতে উনি কাঁদতেন, মানে উনি এক একটা সংলাপ লিখতে লিখতে, যেই সংলাপে গভীর আবেগ বা দুঃখ ছিল, সেই সংলাপে তিনি কাঁদতেন, এমনভাবে কাঁদতেন যে উনি হাউমাউ করে কাঁদতেন, এবং যেখানে হাসির কিছু ছিল উনি নিজে নিজে একা একা হাসতেন। সবচেয়ে বড় ব্যাপার ছিল যে বাবা শুধু লিখতেন না বা দৃশ্য কল্পনা করতেন না বা নির্দেশনা দিতেন না, প্রত্যেকটা চরিত্রের অভিনয় করে দেখাতেন, প্রত্যেকটা চরিত্র। আর সবচেয়ে বড় ব্যাপার যে এই 7 নম্বর বাড়ি যখন শুরু হয়, আমি বাবার সাথে ছিলাম যখন এটিএন বাংলায় আমরা প্রথম আসি, বাবা আমাকে নিয়ে আসে। মাহফুজ সাহেব যে তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই, উনি যে বুঝতে পেরেছিলেন যে আমজাদ হোসেন বা তার এই চিন্তাভাবনা, তার এই দল, এটা এটিএনের প্রথম ধারাবাহিক নাটক হবে। এবং মাহফুজুর রহমান সাহেব উনি যেমন আমাদের বাংলাদেশের নাটক বা বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনকে উনি যেভাবে করে অনুপ্রাণিত করেছেন এবং পৃষ্ঠপোষকতা দিয়েছেন, সেটা কিন্তু আমাদের দেশের শিল্পক্ষেত্র বলেন, আমাদের সংস্কৃতির বিভিন্ন শাখাকে অনেক দূরে এগিয়ে যেতে সহযোগিতা করেছে। অবশ্যই, কারণ মাহফুজুর রহমান সাহেব তখন যে সমস্ত, মানে আমি মনে করি যে যে সব পরিচালক, যেসব অভিনেতাদেরকে ইন্ট্রোডিউস করিয়েছিলেন স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে বিটিভির পরে, এটা প্রশংসনীয়, ভীষণ ভীষণ। এবং সবাইকে যে আনতে পেরেছিলেন এটিএন বাংলার প্ল্যাটফর্মে, এবং আমরা যারা যা করতে চেয়েছি, যেভাবে করতে চেয়েছি, যত ভালো কাজগুলো আমরা করতে চেয়েছি, উনি আমাদের পৃষ্ঠপোষকতা করেছেন। শিল্পী মনটা থাকার কারণেই কিন্তু উনি এই সাহসগুলো করতে পেরেছেন। এত বড় একটি মেগা ধারাবাহিক একটি চ্যানেলে যে শুরু করবেন, স্যাটেলাইট চ্যানেলে, এই প্রথম, দর্শক কতটুকু গ্রহণ করবে বা এটা কত দূর যেতে পারবে কিচ্ছু না ভেবেই কিন্তু উনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন। এবং আমার মনে আছে যে উনি কিন্তু সেটেও যেতেন। যে আমরা ওই ধারাবাহিক করতেছিলাম 7 নম্বর বাড়ি, কিন্তু এটা কি ধারাবাহিক, কেমনে চলবো, কে চালাইবো, কিভাবে চলে, কিছুই কিন্তু আমরা বুঝতাম না। আমরা বুঝতাম আমজাদ হোসেন ধমক দিচ্ছে, যা করতে করছে কব। যেমন এই মুহূর্তে তোমরা যে সমস্ত স্মৃতির কথা বললা, আমি বসে বসে শুনলাম, ওই ছবিতে একটা দৃশ্য ছিল যে আমাদের মারা গেছে খুব কাছের মানুষ KS ফিরোজ সাহেব, জি, উনি ওসি হয়ে আসেন, বাড়িতে জানি কি একটা চুরি হয়, যে ডাকাত পড়ে, হ্যাঁ ডাকাত পড়ে, এবং সেই কারণে সে সঙ্গতই প্রথমে কাজের ছেলে মেয়েদের জিজ্ঞেস করে পুলিশ এসে যে কি ব্যাপার। তো আমারে যখন জিজ্ঞেস করছে, এই তোমার নাম, এবং আমার নাম, আমি দৌড়ে খালুর কাছে চলে যাই, খালু জান আমার নামটা জানি কি। আসলে আমজাদ ভাই ছোট ছোট জিনিস দিয়া মানুষকে যেভাবে সেটের সামনে ধরে রাখতে পারত, কয়েকজনই পারে, সবার পক্ষে এগুলি সম্ভব না। এমন ছবি তুমি চাইলেই আগের সেই পিয়ারি করতে পারবো না। না, আমজাদ আঙ্কেল আসলে ম্যাজিশিয়ান ছিলেন। মানে কিছু কিছু পরিচালক আমাদের দেশে যাদেরকে আমরা মনে করি যে জাদুর শিল্পী, আমার কাছে অদ্ভুত লাগে। আমি তোমার কাছ থেকে এত কষ্ট করে শিখলাম,
যে আম পাতা লড়ে চড়ে কি একটা কবিতা শিখছিলাম, সেটা কি আমি ছবিরে বলি আর কি, ছবির বুঝাইতে চেষ্টা করি আমি শিক্ষিত। ছবির এই কথা বলার সঙ্গে সঙ্গে ছবি ABCDEFGH মানে ইংরেজি কই আমার সর্বনাশ করে দিল। আচ্ছা, এই যে আমরা এত গল্প করছি, আমরা আমাদের এই নাটকের একটা ক্লিপস দেখি, হ্যাঁ, তারপর আমরা অন্য গল্পে যাব। নিশ্চয়ই। দর্শক, আমরা তাহলে 7 নম্বর বাড়ির একটি দৃশ্য দেখে আপনাদের আবার আমাদের সেই দিনকার স্মৃতিগুলো মনে করিয়ে দিতে চাই। চলুন তাহলে। পিয়ারি, ও পিয়ারি, ও পিয়ারি, কি হয়েছে? এত চেঁচামেচি করতেছেন কেন? আমার কাছে একটু বস। হায় আল্লাহ, কোন কি? এই রান্না বান্নার সময় আপনার কাছে বসলে আমার কাম করবো কে? আমার যে মরণ যন্ত্রণা শুরু হয়েছে রে, বিষ ব্যথায় হাড়টির মধ্যে কচকচ কচকচ করছে। হয় না। বুঝছি তো। পিয়ারি, পিয়ারি, তুই যা চাস আমি তোকে তাই দেব। দে, আর একটু জোরে দে। ব্যথা উঠলেই যত রঙের কথা কন, ব্যথা না থাকলে তো আমারে দেখতেই পারেন না। হ্যাঁ, কড়াই গন্ডায় হিসাব করেন, একটা গিলাস ভাঙলে তার দাম কাটতে রাখেন বেতন থেকে। হ্যাঁ, আমি যদি একটা কথা বলি এখন, সেই কথাটা কতটুকু টিকবে আমি ঠিক জানি না। আমাদের বললেই কি আমরা যা দেখলাম সিকোয়েন্সটা, এরকম অভিনয় এখন করা সম্ভব? আমরা ওই সময়টাতে বা ওই সিচুয়েশনে ফিরে যাওয়াটাই খুব কঠিন এবং খুব সম্ভব tough। না, কারণ 7 নম্বর বাড়ি একটা সিচুয়েশনাল কমেডি ছিল এবং ওই কমেডিটা করবার জন্য আমাদেরকে পুরো পরিবারটা ওন করতে হয়েছে। 7 নম্বর বাড়িতে আরও যারা অভিনয় করেছেন তাদের কেউ কেউ এখন আমাদের মাঝে আর নেই, এই পৃথিবীতেই নেই, আমাদের ছেড়ে চলে গেছেন। আর যারা আছেন তাদের মধ্যে কয়েকজনের অভিজ্ঞতা এবং স্মৃতিকথা আমরা সংগ্রহ করেছি আজকের এই অনুষ্ঠানের জন্য। তাহলে আমরা একটু শুনি তাদের একদম, মধ্যে। হ্যাঁ। দর্শক, আমাদের এই নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনয় শিল্পী নাদের চৌধুরী। আমরা একটু তার কিছু স্মৃতিকথা আমরা এখন শুনে আসব। আমরা দেখছিলাম সারা পৃথিবীতেই তখন অনেক প্রাইভেট চ্যানেল যারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছিল, আমরাও মুখিয়ে ছিলাম, দর্শকও মুখিয়ে ছিল যে বাংলাদেশে এই ধরনের কোনো চ্যানেল হয় কি না। হঠাৎ করে আমরা পেয়ে গেলাম ATN বাংলাকে। আমরা আনন্দিত হয়েছিলাম, উৎফুল্ল হয়েছিলাম। এবং এই ATN বাংলারই একেবারেই প্রথম দিককার, আমার ঠিক মনে নেই, 7 নম্বর বাড়ি, এটার রচয়িতা ছিলেন বাংলাদেশের স্বনামধন্য কিংবদন্তি লেখক, নাট্যকার, পরিচালক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনাব আমজাদ হোসেন সাহেব। তো ওনার একটি কাজে অংশগ্রহণ করব বা অভিনয় করব, এটা ওই সময় অনেকটাই স্বপ্নের মতো ছিল এবং কাজটা করেছি। এখন ঠিক মনে পড়ছে না যে কোথায় গিয়ে এটা শেষ হয়েছিল, কিন্তু কাজ করেছি আমি, সোহেল আরমান, দিলারাজা মান, ফারজানা রহমান ছবি, সুমি ইসলাম, আফজাল শরীফ, আরও অনেক শিল্পীরা ছিলেন যারা কাজ করেছেন। যথেষ্ট দর্শক নন্দিত হয়েছিল এবং ভালো একটা কাজ ছিল। এবং এইভাবেই ATN বাংলার মাধ্যমে বাংলা নাটক বাঙালি দর্শকের মধ্যে একটা বড় জায়গা করে নিয়েছিল। এই জন্য ATN বাংলার প্রতিষ্ঠা বার্ষিকীতে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং ATN বাংলা যেন তার ধারা অব্যাহত রাখতে পারে। সবাইকে ধন্যবাদ। দিলারা আন্টির কাছ থেকেও কিন্তু আমরা কিছু কথা শুনেছি। দিলারা আন্টির যে চরিত্রটি পুরো নাটক জুড়ে তার ব্যাপ্তি এবং এই চরিত্রের যে প্রভাব ছিল সেটা ছিল অসাধারণ। এবং আমার ক্ষেত্রে একজন পিয়ারি দর্শকপ্রিয় হয়ে ওঠার জন্যে আপনাদের সবার সহযোগিতা ছাড়া কোনোভাবেই সেটা সম্ভব ছিল না। এবং আমাকে প্রত্যেকটা মানুষ তখন শিখিয়েছেন। আমি তখন খুব ছোট ছিলাম, আমি স্কুলে পড়তাম। আমার মনে আছে আমার ম্যাট্রিক পরীক্ষা আরও কিছুদিন পর, আমি তখন 8 থেকে 9-এ উঠেছি। এখন তুমি কোথায় পড়ো? এখন আমার পড়াশোনা শেষ হয়েছে, এখন আমি পড়াই। যাই হোক,
এবং আমি তখন মাত্র ক্লাস 8 থেকে 9-এ উঠেছি এবং আমার মনে আছে যে সোহেল ভাই আমাকে বলতো যে নাটক করো, যা করো, তোমার লেখাপড়ার যেন কোনো ক্ষতি না হয়, তাহলে কিন্তু মায়ের। এবং মানে ওইটাও কিন্তু ভয় পেতাম যে আমার রেজাল্টটা ভালো করতে হবে। আমার মনে আছে যে আম্মা সহ আমার বড় ভাই সহ আমাদের মাঝে মাঝে অনেক রাত অবধি শুটিং হতো, কারণ আমরা 7 নম্বর বাড়ি যখন অভিনয় করি আমরা কখনো রাত দিন খেয়াল করিনি। আমাদের আজকে এই সিকোয়েন্সগুলো আমরা করে যাব, এই কাজগুলো করব, যত সময় লাগুক। এবং বইপত্র নিয়ে যেতাম। আমাকে আমজাদ আঙ্কেল একটা রুম আলাদা করে দিয়েছিল একটা সাইডে, যখন আমার ম্যাট্রিক পরীক্ষা মানে এসএসসি। তখন এই মানবতাটা ছিল। শুধু মানবতা কি বলবো, আসলে তখন না আমাদের কাজের প্রতি প্রেম বলেন, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ আমরা যেভাবে শিখেছি, এবং শিল্পীকে শিল্পী সম্মান করা বা পরিচালকের প্রতি শিল্পীর সম্মান শ্রদ্ধাবোধ, ঠিক একইভাবে পরিচালক শিল্পীর প্রতি সহমর্মিতা, এই সব কিছু কিন্তু যেভাবে আমরা শিখে বড় হয়েছি, এটা কিন্তু এখন রেয়ার। কিন্তু এখন অনেক চুলচেরা বিশ্লেষণ হয়। সিনেমা দেখেছি পরিচালকের নাম শুনে, টেলিভিশনে সেটে বসতাম পরিচালকের নাম শুনে, লেখকের নাম শুনে। হুমায়ুন আহমেদের নাটক হবে আজকে, একদম তাই। আমজাদ হোসেনের নাটক হবে আজকে, বা আজকে আজিজ মিসিরের নাটক হবে। এই নামগুলো প্র্যাকটিসটা নাই এখন। যেটা দরকার, যিনি কন্টেন্টটা তৈরি করেন, ফার্স্ট প্ল্যানিং আনে, তার মাথার ভেতরে যখন উনি একটা গল্পকে সাজান, লেখেন এবং চরিত্র ঠিক করেন, সেই প্ল্যানাররা কমে যাচ্ছে। এবং আমার খুব গর্ব হয়, আমি বলতে চাই যে আমি আমজাদ হোসেনের মতো এমন একজন কিংবদন্তির নির্মাণে আমি কাজ করেছি, নির্দেশনায়। আমি সত্যি খুব গর্বিত, আমার খুব অহংকার হয়। এত সুন্দর মূল্যায়ন করতে পারছি বিকজ অফ 7 নম্বর বাড়ির জন্য, তাই না? একদম তাই। আজকে এটিএন বাংলাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ যে এরকম একটি ধারাবাহিক নাটক করবার সুযোগ করে দিয়েছিল। না, সুযোগ করে দিয়েছিল। এবং এই যে আজকের আজকের আলোচনাটা উঠছে এই কারণেই যে কিংবদন্তিদের কাজ কেমন, তারা কিভাবে শেখায়, কিভাবে একটি কন্টেন্টকে পপুলার করে, বা ভাঙা জিনিসপত্র দিয়েও। তো এই জায়গাগুলো মানুষ জানবে, বুঝবে। তা সৃষ্টিশীল মানুষের কদর কম হচ্ছে। আমার কাছে মনে হয় যে সৃষ্টিশীল মানুষদের আরো মূল্যায়ন হওয়া দরকার। আমি সবসময় চেষ্টা করতাম মানে ভাইজানের কাছে আসতে, যে ভাইজান মানে এমন কিছু আমার দেন যেটা দিয়ে আমি ভাইজান মানে আমি মানে বাবু ক্যারেক্টারের কাছে আসতো আর কি, যে আমি ছবিতে মানে এই ক্যারেক্টারটারে করতে পারি। কিন্তু উনি যা দিত, আমি গিয়া যতবার তোমার কাছে বলছি আমি পাত্তা পাইনি। তার কারণ আমি বলছি বাংলা, তুমি বলছো ইংরেজি। এবং আমাকে ইংরেজি শিখাতেন। আমাকে সেই ইংরেজিটা কিভাবে বলবো, ABCDEFGH কিভাবে বলবো, ওটা কিন্তু আমাকে আমজাদ আঙ্কেলই দেখিয়ে দিতেন। হ্যাঁ, যেরকম আমার যতটুকু মনে পড়ে, যেরকম ABCDটাকে ভেঙেছেন কিভাবে, যেরকম ABCD EFGH IJKL এলোমেলোপি। এই যে তোমার অভিনয়টা ছিল তাকে বোঝাতে, যে মানে একটা কবিতা, মানে আমি তো একটা হতভম্ব মানুষের মতো তাকায় রয়েছে ওর দিকে, বুঝি নাই, আমি তো জানিও না ইংরেজি। আমার একটা স্মৃতি মনে পড়ে, আমাকে যে বলতো যে বাবু আমার যে কি বললো, এলোমেলো সব হয়ে গেল, এলোমেলো কি? আমার একবার মনে পড়ে NOP, এটা এলোমেলো না, আমার যে কইলো ইংলিশে এলোমেলো কইলো, এই ধরনের সংলাপ, এই ধরনের সংলাপ। এবং অদ্ভুত এত আমজাদ আঙ্কেলের সংলাপগুলো কখনো মনে করে বলতে হতো না, বা অভিনয় করতে হতো না, মানে জীবন থেকে তুলে, জীবন থেকে। এবং ওই যে বললাম না, উনি সংলাপ লিখতে লিখতে কাঁদতেন। এবং আমরা কখনো আগের দিন বুঝতাম না যে পরের দিন গল্পটা কোথায় যাবে, কারণ উনি সেটে এসে উনি স্ক্রিপ্ট লিখতেন এবং এক একটা চরিত্র নিয়ে এক একটা পর্বের আলাদা আলাদা গল্প যেত, এক একটা চরিত্রের উপরে উনি ইমফ্যাসিস দিতেন। আমার একটি দৃশ্য ছিল যে একবার ভূত দেখে আমি মূর্ছা যাই, মনে আছে আপনাদের? এখন সেই মূর্ছা যাব এটা কিভাবে, আমি যেভাবে মূর্ছা যাচ্ছি, ভূতটা কিন্তু সে ছিল আর আমি ছিলাম, আপনারা দুজন মিলে ভূত সেজেছিলাম। মানে ওটা আমাকে কুপকাত করার একটা ছিল, আইডিয়া ছিল, যেহেতু আমি খুব ইংরেজি শিখে গেছি। এখন আমাকে আমজাদ আঙ্কেল ওটা দেখিয়ে দিচ্ছেন যে মূর্ছাটা এভাবেই যেতে হবে তোমাকে। এখন আমজাদ আঙ্কেল হচ্ছে খুব স্ট্রিক্ট, যেভাবে দেখিয়ে দিবেন ওভাবে না হলে হবে না। এখন আমি যতবারই ওনার মতো চেষ্টা করি, ওনার মতো হয় না। এবং শেষ পর্যন্ত রাত 12টা ক্রস করে গেল, কিন্তু ওনার মতো করেই আমাকে মূর্ছা যেতে হলো। তারপর সেই দৃশ্যটি ওকে হলো। না, আসলে 7 নম্বর বাড়ি একটা অসাধারণ সৃষ্টি বাবার,
অসাধারণ ধারাবাহিক নাটক, অসাধারণ সংলাপ, অসাধারণ গল্প। একটি বাড়ির ভিতরে যে এত কিছু হয়, ঘটনা ঘটতে পারে, চোর মানে- আসলো, ডাকাত আসলো, হ্যাঁ এবং চোর আসলো আবুল খায়ের আঙ্কেল, হ্যাঁ কি অসাধারণ হ্যাঁ, ব্যাপার। আর এবং- ফজলুর রহমান বাবু ভাই, হ্যাঁ, তারা এসে ঢুকে কি বলছে, যে ডায়লগটা অনেক বিখ্যাত ছিল, এসেই সবার মুখে বল্লম ধরে বলছে নরসুইন কি মরসুইন, নরসুইন কি মরসুইন, এবং এরপরে ওদের মানে ক্ষুধা আপনারা কেউ লেগে গেল। যদি নড়েন তাহলে মরবেন। তো আমরা যে ফ্রিজ হয়ে গেলাম সবাই, যে ভয়ে, ফজলুর রহমান বাবুর বল্লমে উনি একটা ময়মনসিংহ এর ডাকাতের অভিনয় করছে, এবং এসেই বুকের মধ্যে ধরে বলছে নরসুইন কি মরসুইন। কি মরসুইন। কেন? পরে দেখি সবাই এটা ঢাকায় বলছে, মানে আমরা যারা যেখানে বেড়াতে যাচ্ছি, কি নরসুইন কি মরসুইন। নরসুইন কি মরসুইন। পরের দিন যে পুলিশ আসে, হ্যাঁ কেস ফেরত সাহেব হ্যাঁ 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 আইসি আমার জিজ্ঞেস করে তোমার নাম কি, আমার নাম, দৌড়তে গেছি খালুর কাছে, খালু আমার নামটা জানি কি আসলো। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, সেই চোর এসে আমাদেরকে তো তারা বল্লম টল্লম দেখিয়ে অনেক ভয় দেখালো, কিছুক্ষণ পরে চোরের খুব ক্ষুধা লেগে গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং কতটুকু হাস্যরসাত্মক জায়গা থেকে আমজাদ আঙ্কেল সেটাকে গভীর ইমোশনে নিয়ে গেলেন, এবং ওরা তখন তাদের ক্ষুধা, তাদের যে ক্ষুধার যন্ত্রণা, সেই গল্পটা এবং আমরা আমাদেরকে সবাই বলল। মিলে খাওয়াচ্ছি, হ্যাঁ, আমরা সবাই মিলে বিশেষ তাদেরকে করে খাওয়াচ্ছি। তুমি ক্যারেক্টার পিয়ারি, তোমার দেখে মায়া লাগলো, তার দেখে মায়া লাগলো। মানে পরে পুলিশ অফিসারকে উত্তর দিতে পারছে না তো। পিয়ারি তো ভীষণ আবেগপ্রবণ হয়ে গেল ওদেরকে হ্যাঁ। দেখে। কি অসাধারণ, 30 বছর অসাধারণ। পরেও আমাদের কি জলজল করছে গল্পগুলো, এবং তাই আরো না? কিছু চরিত্রের গল্প আসবে, আমরা একটু দিলারা জামান আন্টি কি বলেন একটু শুনতে চাই তার নিশ্চয়ই। কাছে, তার অভিজ্ঞতা এবং 7 নম্বর বাড়ি নিয়ে আমাদের দিলারা জামান আন্টির কিছু স্মৃতি কথা। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা, এটি যখন চালু হলো সারা দেশে তখন সাজ রব বলা যায়। এবং সাজ রবের মধ্যে আরেকটা কারণ, যে সেখানে একটি ধারাবাহিক তৈরি হয়েছে, যে ধারাবাহিকটি আমি বলবো যে শুধু আমার জীবনেই না, আমাদের বাংলাদেশের টেলিভিশনের যে সমস্ত ধারাবাহিক তৈরি হয়েছে তার গোড়াপত্তন হয়েছে এই এটিএন বাংলার 7 নম্বর বাড়ি। এই 7 নম্বর বাড়িটি ছিল ধানমন্ডিতে। এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর একটা সেই সময়টা আমরা কাটিয়েছি। সকালে চলে আসতাম, আর যে বাসাটায় তখন তো এরকম কোনো নাটকের জন্য শুটিং হাউস তৈরি হয়নি, একমাত্র বাংলাদেশ টেলিভিশনে তাদের স্টুডিওতে নাটক হয়েছে। কিন্তু বাইরে এভাবে নাটক তৈরি করে যাওয়া রীতিমতো মানে যুদ্ধ বলা যায়। সেই যুদ্ধের মধ্যেই আমি প্রথমেই আমার শ্রদ্ধা এবং তার সব কৃতিত্ব জানাই এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ভাইকে। তিনি তখন রিহার্সালের সময় বা শুটিংয়ের সময় অনেক সময় আমাদেরকে তিনি সময় দিয়েছেন, আমাদের উৎসাহিত করেছেন। আমি এই কথাটি আরও এক জায়গায় বলেছিলাম, আজও বলছি, যে আসলে তখন এইভাবে মানে ব্যবসায়িক কোনো ব্যাপার কারো মাথায় আসতেই পারে নাই। এবং আমাদের মাহফুজ ভাই তখন একদিন এসে বলছিলেন, জানেন লোকে আমাকে পাগল বলে। তা আমি হাসতে হাসতে বললাম যে মাহফুজ ভাই, যারা কবি সাহিত্যিক শিল্প নিয়ে তাদেরকে তো তারা এক ধরনের পাগলই হয়। বললেন যে না, জানেন আমাকে সবাই বলে আমি পাগল, আমি টাকা পোড়াচ্ছি। আমি বললাম টাকা পোড়াচ্ছেন মানে কি? বলে যে আসলে এটা তো যেটা আমার খরচ হচ্ছে এটার পেছনে, তার বিনিময়ে আমি শূন্য বলা যায়, কিন্তু আমি করে যাচ্ছি, আমি লিখে যাচ্ছি। এবং আজকে আমি মাহফুজ ভাইকে বলি যে মাহফুজ ভাই, আপনার সে চেষ্টা, সে কষ্ট এখন আর নেই। এটিএন বাংলা এত দূর এসছে, প্রথম স্যাটেলাইট টেলিভিশন, সেই সঙ্গে এখন এটিএন বাংলা নিউজ, যেটা আরেকটা চ্যানেল, মানে এটা সত্যি ভাবতেও অবাক লাগে। ধারাবাহিকটি যে বাড়িতে শুটিং হতো সেই বাড়ির যিনি মালিক, তিনিও আমার একরকম পরিচিত। বাড়ির পেছনের লনটা ব্যবহার করতাম, সবুজ একটা চত্বর, সেই সঙ্গে তিনি নানান রকম গাছগাছালি লাগিয়েছিলেন ফলের, সেগুলো ব্যবহার করতাম। তা এখনও মনে পড়ে সেই সুন্দর স্মৃতি, এবং সেই সুন্দর স্মৃতির সঙ্গে প্রথম ধারাবাহিকের আমি অংশ নিতে পেরে আমি নিজেকেও গর্বিত মনে করি। আমজাদ হোসেনের নির্দেশনায় এটিএন বাংলার ডক্টর মাহফুজুর রহমান ভাইয়ের উদ্যোগে এই 7 নম্বর বাড়িতে অভিনয় করে সবাই গর্বিত। আমরা মানে কতটুকু কৃতজ্ঞ এটা বইলা ভাষায় বোঝানো যাবে না। একদম তাই, একদম তাই। আর এখানে অনেক শিল্পী
আমার কারণে এসছে, আব্বুর কারণে এসছে। তো এই 7 নম্বর বাড়িতে অনেক শিল্পীদেরকে আমি চুজ করেছিলাম, এনাদেরকে দিয়ে কাজ মানে আব্বুকে রিকোয়েস্ট করেছিলাম। এবং অনেক যে শামসু ভাই ক্যামেরাম্যান, এগুলো টেকনিক, যেহেতু পর্ব পরিচালক ছিলাম আমি টেক কেয়ার করতাম। আজকে এটিএন বাংলা 30 বছরে পদার্পণ করেছে এবং এই চ্যানেলের যিনি প্রধান, এই চ্যানেলের প্রতিষ্ঠাতা ডক্টর মাহফুজুর রহমান ভাইয়ের এই যে বিপ্লব নাটক নিয়ে, এটা কিন্তু এখনো পর্যন্ত চলমান আছে। এটিএন এখনও ভিন্নধর্মী সব অনুষ্ঠান এবং নাটক কিন্তু উপহার দিয়ে যাচ্ছে। তো এই যে 7 নম্বর বাড়ি, এই 7 নম্বর বাড়ির আরও কিছু ছোট ছোট দৃশ্য একটু দর্শকদের দেখাতে চাই, যাতে দর্শক আমাদের সঙ্গে সেই গল্পে ফিরে যায়। এই ডাক্তার ডাইকা কোনো লাভ হইব না, ভূতের ওষুধ জানে গ্যারাইমা ওজা ফকিররা। আরে আমিও জানি ভূতের ওষুধ। এই ভূতের আমার কোমর ভেঙে দিছে রে। হ্যাঁ, ওই 3 ভূতেরে একদিন ডাইগাই না তোকে দেখাইমু। তুই মাথায় ঘুমটা দিয়ে রাখ, নাহলে তোরেও ভূতে ধরবো। মা জননী, আমরা হইলাম গিয়া দাগিছু, সারাটা জীবন আন্দারে ঘুরে বেড়াইছি, কিন্তু জীবনে কোনো বুদ্ধি না। বুঝছই না আমার কথা? বনের বাগে খায় না গো, মনের বাগে খায়। আপনি একটু সাহস করেন, এত ডরাইলে তো আপনি একদম হার্ট ফেল খাবেন। মন থেকে ডরবে সব সরাই ফেলান। কি করে? হ্যাঁ, কি করে? রাতের বেলায় অন্ধকারের মতো একটা ভয় আমার বুকের ভেতরে জমে ওঠে, আমি ভয় কাঁপতে থাকি। প্যারে তুমি এখন যাও, যাও যাও যাও, তুমি এখন যাও, তুমি এখন যাও। আমি নিজেকে দেখেই ভাবছি যে ওই মানুষটা আমি ছিলাম এবং আমি খুবই আবেগাপ্লুত হয়ে পড়েছি যে আমজাদ আঙ্কেলকে আমার পাশে দেখে। কিংবদন্তি আমজাদ হোসেনের পুত্র সোহেল আরমান, এই যে অভিনয় শিল্পী হিসেবে এবং নির্মাতা হিসেবে দীর্ঘ পথ চলা, আপনি যদি আপনার এই সময়টা, সেই সময় এবং এই সময় আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কারণ আমার কাছে সময় বদলেছে ঠিকই, কিন্তু আমার চিন্তা চেতনা, আমার শিক্ষা, আমার ভালোবাসা একই রয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে পড়ালেখা শিখতে গেলে যেরকম ক খ গ ঘ লাগে, ইংরেজিতে শিখতে গেলে ABCD লাগে, তা আমরা সেটাই, আমাদের কোনো পরিবর্তন হবে না। শিখতে গেলে ABCD লাগবে, শিখতে গেলে কথা। আমরা এই এটিএন বাংলার কাছে, মানে আমাদের চেয়ারম্যান স্যারের কাছে আমাদের আবেদন যে এরকম সুন্দর প্রোডাকশন যাতে এটিএন বাংলা পরপর দিতে থাকে। আর আমরা অভিনয় করি বা অন্য কেউ করুক, আরও অভিনয় শিল্পী আছে এদেশে, কিন্তু এরকম প্রোডাকশন যেন হয়। অবশ্যই, এবং আজকের পরে আমাদের আরো ভালো ভালো কাজ নিয়ে আমরা আবার স্মৃতিকথায় মেতে উঠব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এই সময়টুকু দারুণ করে রাঙানোর জন্য। ধন্যবাদ এটিএনকে, এটিএনের দর্শকদেরকে। আপনারা ভালো অনুষ্ঠান দেখুন এবং এটিএনের পথ চলা যেন আরও দীর্ঘ হয়। বাংলাদেশ যতদিন বেঁচে থাকে, এটিএনও যেন ততদিন বেঁচে থাকে। আমাদের শিল্প জীবনের, শিল্প সংস্কৃতির কথা তুলে ধরে এই দেশের মানুষের কাছে। শুধু তাই নয়, যে এইভাবে বাংলাদেশের যে চ্যানেলগুলো, প্রত্যেকটা চ্যানেল আমাদের নিজস্ব সংস্কৃতি এবং আমাদের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরবে সঠিকভাবে, এটা আমাদের চাওয়া। একদম। প্রিয় দর্শক, সুদীর্ঘ এই পথ চলায় এটিএন বাংলা আমাদেরকে দিয়েছে অজস্র ভালো কাজ, সুন্দর নির্মাণ এবং অনেক অনেক স্মৃতি। সেই সাথে বলেছে বাংলাদেশের ইতিহাসের কথা, ঐতিহ্য এবং গৌরব গাথা। এভাবেই এটিএন বাংলা আমাদেরকে সুস্থ বিনোদন উপহার দিয়ে যাবে এবং দর্শকদের মাঝে আনন্দ, উচ্ছ্বাস, উত্তেজনা, উদ্দীপনা ছড়িয়ে যাবে এবং জীবনকে রাঙাবে, এই আমাদের প্রত্যাশা। এটিএন বাংলার জন্মদিনে অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সঙ্গে থাকুন।